শুনছেন নটার গল্প, গল্পে গল্পে জমজমাট। অপর্ণা, অপর্ণা, তুমি কি জেগে আছো? হ্যাঁ, বলো। একটা একটা কথা জিজ্ঞেস করি। আচ্ছা, এখানে কি তোমার একটু ভালো লাগছে না? না, লাগছে না। লাগছে না? তাহলে বাপের বাড়ি যাবে? তাই যাব। যাবে? কবে যেতে চাও? কাল পাঠিয়ে দিলে কালই যাব। কালই? আর যদি যাওয়া না হয়, যদি আমি যেতে না দিই? তাহলে যেমন আছি তেমনই পড়ে থাকবো। আচ্ছা অপর্ণা, তোমার জীবনে কি আমার কোনো প্রয়োজন নেই? আমাকে কি তোমার একটু দরকার পড়ে না? ওসব কথা এখন থাক। ওসব কথা বললে বড় ঝগড়া হয়। ওসব আর শুনতে চাই না। অনেক রাত হলো, তুমি ঘুমো। শুনছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা গল্প মন্দির। অপর্ণা যেদিন রঘুনাথপুর ছেড়ে তার শ্বশুর বাড়ি চলে এলো, সেদিন থেকেই তার মুখের ওপর, তার মনের ওপর কে যেন একটা ভারী পর্দা টেনে দিয়েছে। তার চোখ সব দিকেই পড়ে, কিন্তু চোখ পড়া মানেই তো আর দেখা নয়। কে কোথায় কি বলছে সেসব কথা তার কানেও যায় না। স্ত্রীকে দেখে অবাক হয়ে থাকে অপর্ণার স্বামী অমরনাথ। বাড়িতে তো তার দাদা বৌদি আছে, কিন্তু কই, তাদের সম্পর্ক তো এমন নিস্পৃহ নয়। স্ত্রীর সঙ্গে আজ অবধি ঠিক করে যোগাযোগটাই হলো না তার। কি এমন দোষ করেছে অমরনাথ, তা সে নিজেও বুঝতে পারে না। শহরের কলেজে পড়ে সে, লেখাপড়ায় ভালো, কোনো নেশা ভাঙ করে না, বদ সঙ্গে মেশে না, কেউ তার নামে একটা বদনামও দিতে পারবে না। কিন্তু তাও তার বউ অপর্ণা কেন তাকে সহ্য করতে পারে না, সেটাই ভেবে আকুল হয়ে যায় অমরনাথ। অবশ্য অসহ্যও বা বলবে কি করে? সে তো তার সঙ্গে কোনো তর্ক ঝগড়া করে না, তাকে কোনো মন্দ কথা বলে না, এমনকি অগ্রাহ্যও করে না। যা বলা হয় তাও সে শোনে সবটা, তবে সবটাই যেন পুতুলের মতো। হ্যাঁ, প্রাণ থাকলেও অপর্ণাকে তার স্বামী অমরনাথের পুতুল বলেই মনে হয়। রঘুনাথপুর গ্রামটায় নাকি পুতুলের মেলা বসে। বিয়ে করতে যাওয়ার সময় সে কথা শুনেছে অমরনাথ। সেই পুতুলগুলো না হয় হৃদয়হীন, মাটির তাল, কিন্তু অপর্ণা তো পুতুল নয়, আস্ত রক্ত মাংসের মানুষ সে। তাহলে সে পুতুলের মতো এমন হৃদয়হীন হলো কি করে? স্ত্রীকে নিয়ে ভাবতে ভাবতে কলেজের পড়ায় মন বসাতে পারে না অমরনাথ। ছুটিতে কদিন বাড়িতে এসেছিল সে, কিন্তু বাড়িতে থাকাটাও এখন দুর্বিষহ হয়ে দাঁড়িয়েছে তার পক্ষে। ফিরে যেতে পারলে সে যেন বেঁচে যায়, তবে ফিরে গিয়েও যে তার সুখ নেই, মন যে তার এখানেই পড়ে থাকবে, সে ব্যাপারেও নিশ্চিত অমরনাথ। 7-5 ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ে সে, কিন্তু অপর্ণার ঘুম আর আসে না। চুপ করে শুয়ে থাকে সে। চোখের সামনে নিজের গ্রামের রাধা গোবিন্দ মন্দিরটা ভেসে ওঠে তার। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপীশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। যত্ন করে পুজো করুন ঠাকুরমশাই। কোনো ভুল ত্রুটি হলে ঠাকুর ধরে ফেলার আগে আমার অপর্ণা মা ঠিক ধরে ফেলবে কিন্তু। না জমিদার মশাই, না, মধু ভট্টাচার্যের পুজোয় কোনো ভুল হবে না, এই কথা গোটা গাঁ জানে। গোবিন্দজিও জানেন বই কি।
তা ঠিক। তবে হ্যাঁ, স্বয়ং গোবিন্দজি এলেও আপনার অপর্ণা মায়ের চোখকে তিনি ফাঁকি দিতে পারবেন না। বারে, ফাঁকি দেবে কেন? যে ফাঁকি দেয় সে তো নিজেই ফাঁকি পড়ে যায়, তাই না বাবা? হ্যাঁ মা, একদম ঠিক বলেছ। ঠিকই বলেছ। তুমি ছাড়া এ কথা এমন করে আর কে বুঝবে বলো তো? এসো মা, এসো, কাছারিতে এসো। অনেক বেলা হলো, এখনো কিচ্ছুটি মুখে দিলে না তো। হ্যাঁ বাবা, চলো। এসো এসো, তাড়াতাড়ি এসো। ওরে নবী, নদীর ধারের ছোট্ট গ্রাম রঘুনাথপুর। এই গ্রামেরই জমিদার রাজনারায়ণের একমাত্র মেয়ে হল অপর্ণা। বহুদিন আগে স্ত্রী চলে গেছেন। মাহারা মেয়েটা বাপের একেবারে চোখের মণি। মেয়ে মুখ ফুটে একটা জিনিস চাইলে বাপ একেবারে 10টা জিনিস এনে হাজির করেন। রঘুনাথপুরের পুতুল বেশ বিখ্যাত। সেখানে দুটো কুমোর পরিবার বংশ পরম্পরায় মাটির পুতুল গড়ে দিন কাটায় আর হাটে বিক্রি করে আসে। এই কুমোরদের ভিড়েই এসে জুটল শক্তিনাথ। রুগ্ন শরীর, কোটরে বসা চোখ, কিন্তু শিল্পী হওয়ার এক অদম্য জেদ আছে তার মধ্যে। বামুন ঘরের ছেলে হয়েও বন্ধুদের সঙ্গে খেলাধুলো বা লেখাপড়া ছেড়ে সে এই কাদার ঘোরে মজে গেল। পাথরের মূর্তি তার একটুও ভালো লাগে না, বরাবরই মাটির পুতুলের দিকে তার মন পড়ে থাকে। আর এই বিদ্যে শক্তিনাথের গুরু হলেন সরকার দাদা। সেদিন সরকার দাদা খুব তাড়াহুড়ো করে পুতুলের মুখে তুলি চালাচ্ছিলেন। শক্তিনাথ পাশে দাঁড়িয়ে গভীর উদ্বেগে তা লক্ষ্য করছিল। কারো ভ্রু মোটা হয়ে যাচ্ছে, কারো বা ঠোঁটের নিচে একটা কালির বিশ্রী দাগ লেগে যাচ্ছে। শক্তিনাথ একটু বিরক্ত হলো। ও সরকার দাদা, ওই পুতুলের নাকটা থেবড়ে গেল যে। কি যে বলো ভট্টাচার্যের পো! আর ওই ভুরুতে আর একটু রং দেবেন না? আর ওই ঠোঁটের নিচেও কেমন যেন কালি লেগে আছে। ও তুমি যতই কালি ঝুলি ঠিক করে লাগাও না কেন, পুতুলের দাম তো আর 1 আনার বেশি উঠবে না গো। হ্যাঁ, হ্যাঁ, ভালো পুতুল হলেও ভালো দামে বিকবে না? কি বলেন? কে কিনবে শুনি? কিনবে তো ওই খোকার বাপেরা। ছেলে আদর করে 2 দিন খেলবে, তারপর টান মেরে ফেলে ভেঙে দেবে। তার জন্য এত পয়সা কেউ খরচ করে নাকি? হ্যাঁ, ওইসব নিখুঁত কাজ বড় লোকদের জন্য, বুঝেছ, আমাদের জন্য নয়। শক্তিনাথের বয়স বেশি নয়। অনেক ছোটবেলায় তার মা মারা গেছেন। বাবা মধুসূদন ভট্টাচার্যের পূজারী হিসেবে এ গাঁয়ে বেশ খ্যাতি আছে। কিন্তু খ্যাতি থাকলেই বা তাঁকে ডাকছে কে? গ্রামের যে কটা বার, ব্রত, তর্পণ, সেসব কাজ গেরস্তরা নিজেরাই সেরে নেয়। পুরোহিত ডেকে ঘটা করে সেসব কাজ করার মতো পয়সা এই গাঁয়ের কারণেই। একমাত্র জমিদার মশাইয়ের রাধা গোবিন্দ মন্দিরে পুজো করেই যা একটু চাল, কলা, মূলো হাতে আসে মধুসূদন ভট্টাচার্যের, তাই নিয়ে রোদ্দুর মাথায় করে ঘরে ফেরেন মধু ভট্টাচার্য। ছেলেটাও হয়েছে তেমন। তার সারা দিন শুধু রং আর মাটি নিয়েই পড়ে আছে। ভট্টাচার্যের ছেলে বসে বসে পুতুল তৈরি করে চলেছে। এদিকে বেলা যে কত হলো সেদিকে তার খেয়ালই নেই। বাবা এসে রান্নার হাল না ধরলে সারাটা দিন উপোস করতে হবে বাপ বেটাকে। শক্তিনাথ, হ্যাঁ বাবা, এই যে বাবা, আসছি আসছি আসছি। বাবা শক্তিনাথ, এই চাল ডালগুলো নিয়ে যা বাবা। দাও দাও, কই দেখি, আমার দাও। এ কি রে? হ্যাঁ, এত বেলা অবধি তুই স্নান করিসনি? সেই কালি ঝুলি মেখে বসে আছিস, আর সময় কত হলো সে খেয়াল আছে তোর? যা যা যা, স্নান করে আয়, যা 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 বাবা, স্নান করে আয় আগে। আরে বাবা, তুমি ঘরে যাও না, আমার একটু কাজ বাকি আছে, সেটুকু করে নিয়ে আমি স্নান করে নেব। ওটা শেষ না করলে আবার। আরে ভট্টাচার্যের পর কথা শোনো দেখি। আরে বলি, হ্যাঁ রে, তুই তো ভট্টাচার্য বামুন নাকি? ওসব কুমোরদের কাজ তুই কেন করিস রে? হ্যাঁ, কোথায় পুজো আচ্চা শিখবি, বুড়ো বাপের কাজে একটু সাহায্য হবে, তা না। বলি, বাপের ঘাড়ে আর কতদিন বসে খাবি শুনি? হ্যাঁ, আমারও সব মন্তর টন্তর ভালো লাগে না।
সবই তো সেই পুতুল, তফাৎ শুধু হ্যাঁ, তা কেন লাগবে? পুজো করতে ভালো লাগে না? কুমোরদের সঙ্গে থেকে থেকে বুদ্ধিটাও তো কুমোরে বুদ্ধি হয়েছে কিনা? যত জ্বালা সব আমার। মিছিমিছি বকছো কেন? আরে আমরাও এমন রাধা কৃষ্ণ শিব দুর্গা অনেক গড়েছি, তাদের সামনে মন্ত্র পড়লেই তারা ঠাকুর হয়ে গেল, এই তো তফাৎ। এই শোনো, কান খাড়া করে শোনো, জমিদার মশাই কিন্তু তোমাকে পুজোর কাজটা শিখে নিতে বলেছেন। ভালো চাও তো তার কথার অমান্য করো না, বুঝেছো? যত সব, ভবিষ্যতে চিন্তা না করলে তো আমার চলবে না। আমার ছেলে এই গ্রামের জমিদার কায়স্থ করবে এবার কি? দেবদ্বিজে তাঁর বাড়াবাড়ি রকমের ভক্তি। তাঁর গৃহদেবতা কোষ্ঠী পাথরের মদনমোহন বিগ্রহ। সেই বিগ্রহের পাশেই রয়েছেন সোনার গয়নায় মোড়া শ্রীরাধা। মাঝারি উঁচু মাপের মন্দিরের গর্ভগৃহে রূপোর সিংহাসনে তাঁরাই প্রতিষ্ঠিত। বৃন্দাবন লীলার কত অপরূপ ছবি আঁকা রয়েছে মন্দিরের গায়ে। ওপরে বহুমূল্য ঝাড়বাতি দুলছে, একপাশে মর্মর বেদির উপর পুজোর সমস্ত উপকরণ সাজানো। ফুল, চন্দন, ধূপের সৌরভে মন্দির যেন মাতোয়ারা হয়ে থাকে সবসময়। জমিদারের একমাত্র মেয়ে অপর্ণা ছোট্ট বয়স থেকেই মন্দিরে বসে পুজো দেখে। ভরচাজ মশাইকে বোধহয় সে জন্ম থেকে দেখছে। কালো কোষ্ঠী পাথরের গোবিন্দজিকে যখন তিনি স্নান করান, চন্দন মাখান, ফুল দিয়ে সাজান, সেদিকে দেখতে দেখতে বিভোর হয়ে থাকে অপর্ণা। বাবার মতো ভক্তি পেয়েছে সে। বোধহয় তার ভক্তির পরিমাণ আরেকটু বেশি হবে। মাধবের পুজোর থালায়, নৈবেদ্যর বহরে, ফুলের ডালায় রোজই নিত্য নতুন উপকরণ যোগ হতে থাকে। মেয়ের আবদারে কোনো ফাঁক রাখেন না জমিদার মশাই। মারে, এখন তো তুই মনের সুখে তোর মাধবের সেবা করে চলেছিস মা। মাধব যেন নিজের সেবা করার জন্যেই স্বর্গ থেকে স্বয়ং লক্ষ্মী নিয়ে এসেছেন। কিন্তু তোর বিয়ে হয়ে গেলে এই সেবার কি হবে বলতো মা? হ্যাঁ, তখন কে মাধবকে যত্ন করবে, তার সেবা করবে? কেন? ভরচাজ মশাই আছেন তো, আর তুমিও তো আছো, তাহলেই হবে। আমার মাধবের কোনো অযত্ন হবে না। আরে আমি কি তোর মতো এমন করে সাজাতে পারবো রে মা? আমারও তো বয়স হয়ে গেছে। গোবিন্দের সেবা আর কতদিন করতে পারবো কে জানে। যদি তার আগেই আমার দিন ফুরিয়ে আসে মা। বাবা, ওসব কথা একদম বলবে না, তাহলে কিন্তু ভালো হবে না বলে দিচ্ছি। আমি আমি আজ আর ভাত খাবো না, তুমি দেখো। দেখো কাণ্ড। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার ঘাট হয়েছে মা, আমার ঘাট হয়েছে। পাগলি কোথাকার। আর বলবো না, বলছি তো আর বলবো না, হলো তো। আয়, আয় মা, খাবি আয়, খাবি আয়। কিন্তু দেখ মা, আমার মরাটা না হয় কদিন পিছিয়েই গেল, তাই বলে তোর বিয়েটা তো আর পিছোতে পারবো না। তোকে তো শ্বশুর ঘরে পাঠাতে হবে রে মা। কি আয় মা, খাবি আয়, খাবি আয়। খুঁজতে খুঁজতে শহরের এক পাত্র পাওয়া গেল অপর্ণার জন্য। ছেলেটির নাম অমরনাথ। রাজনারায়ণের পাল্টি ঘর, সম্পন্ন পরিবার। ছেলে শহরে পড়ে, পড়াশোনায় সে খুব ভালো, কিসে যেন গোল্ড মেডেলও পেয়েছে। এমন ছেলেকে কি আর হাতছাড়া করা চলে? একেবারে রাজ্যটুক। 7 গাঁয়ের লোক নেমন্তন্ন করে তুমুল ঘটা করে অপর্ণার বিয়ে দিলেন রাজনারায়ণ। বাজাও বাজাও, আরো জোরে জোরে বাজাও, আমার অপর্ণামার বিয়ে। যে মন্দিরকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারে না অপর্ণা, সেই মন্দির ছেড়েই এবার তাকে অন্য কোথাও চলে যেতে হবে। আর এই চিন্তায় অকালেই তার মুখের হাসি মিলিয়ে গেছে। বর্ষার মেঘ যেমন বিদ্যুৎ বুকে চেপে আকাশের গায়ে থমকে থাকে, অপর্ণাও তেমনই স্তব্ধ হয়ে রইল। যন্ত্রের মতো বিয়েটা সারল সে, তবে কোনো আমোদেই তার আর মনে ধরল না। বিয়ের পর দিন অপর্ণাকে শ্বশুর বাড়ি চলে যেতে হবে,
কিন্তু সমস্ত আচারের মধ্যেও কেমন যেন স্থানুর মতো দাঁড়িয়ে থাকে সে। এই মন্দির ছেড়ে কেমন করে থাকবে সে? তার মন্দিরের কি হবে কিছুই বুঝতে পারে না সে। ধীর পায়ে তার বৃদ্ধ বাবা রাজনারায়ণ বাবুর কাছে গিয়ে দাঁড়ায় অপর্ণা। বাবা, আমি চলে যাচ্ছি বাবা। তা তো যেতেই হবে মা। যাওয়ার আগে একটা কথা বলে দিয়ে যাই বাবা। বলো মা। মন্দিরের সেবার যে ব্যবস্থা আমি করে দিয়েছি তার যেন কোনো নড়চড় না হয়। প্রদীপ জ্বালা থেকে শুরু করে ভোগের থালা গোছানো সব যেন ঠিক আগের মতোই থাকে, বুঝেছ? তাই হবে মা, তাই হবে। কিন্তু তুই ছাড়া এসব আর কে বুঝবে বলতো মা? কে বুঝবে? তবে আমি তোকে কথা দিচ্ছি মা, তোর করা কোনো নিয়মের কোনো অন্যথা হবে না, কোনো অন্যথা হবে না। অপর্ণা নিঃশব্দে চলে এলো। তার মা নেই, সে কাঁদতে পারল না, তবে বৃদ্ধ বাবার চোখের জলটাও আটকাতে পারল না সে। যুদ্ধের ময়দানে কোনো যোদ্ধা যেমন তার বুকের গভীর ক্ষত চেপে হাসতে হাসতে ঘোড়ায় চড়ে, অপর্ণাও ঠিক তেমন করেই পালকিতে উঠল। এবার অজানার পথে পাড়ি দিল সে। গ্রাম ছাড়িয়ে পালকি যখন অনেকটা পথ পেরিয়ে এসেছে, তখন হঠাৎ কোনো এক নাম না জানা গ্রামের মন্দির থেকে সন্ধ্যার শাঁখ আর ঘণ্টার আওয়াজ ভেসে এলো। জন্ম থেকে চেনা সেই আরতির সুর অপর্ণার কানে পৌঁছতেই তার বুকের ভেতরটা হাহাকার করে উঠল। তার বাবার কান্না মেয়ের বুকে যে মোচড় দিতে পারেনি, এই সন্ধ্যের ঘণ্টাটা তাকে তার চেয়েও বেশি মোচড় দিয়ে গেল। ছটফট করে উঠল অপর্ণা। পালকির দরজা খুলে বাইরে তাকালো সে। অন্ধকারের মাঝে একটা উঁচু দেবদারু গাছের মাথায় নিজের মন্দিরের চূড়োটা কল্পনা করে কান্নায় ভেঙে পড়ল অপর্ণা। তার শ্বশুরবাড়ির একজন দাসী তার পালকির পিছনেই হেঁটে আসছিল। সে তাড়াতাড়ি কাছে এসে বলল, ছি বৌমা ছি, অমন করে কি কাঁদতে আছে মা? শ্বশুর ঘর কে না করে? তুমি বলো, তোমার কি কিছু চাই? বলো মা। না না, কিছু চাই না। আচ্ছা বেশ। কিন্তু অপর্ণা আর নিজেকে সামলাতে পারল না। দুহাতে মুখ চেপে ফুঁপিয়ে কাঁদতে লাগলো সে। কাঁদতে কাঁদতেই পালকির দরজাটা টেনে বন্ধ করে দিল। এই সময় তার নিজের মন্দিরেও ধূপ ধুনো দেওয়া হয়, ঘণ্টা বাজে, কাঁসর বাজে। সে ব্যাকুল হয়ে ভাবতে লাগলো, আজ সেখানে কে আছে? তার বাবা একা। আজও কি তেমন করেই আরতি হয়েছে? ভাবতে ভাবতে আচ্ছন্ন হয়ে রইল অপর্ণা। পালকি যে কত দূর এসে পৌঁছেছে তা বুঝতেও পারল না মেয়েটা। দেখতে দেখতে সময় কেটে গেল। বিয়ের পর অপর্ণা এখন স্বামীর ঘরেই আছে, ঘর সংসারও করছে সে, কিন্তু তার মনে কোনো আনন্দ নেই। স্বামী অমরনাথের সঙ্গে তার কথা হয় খুব সামান্যই। সব সময় কেমন যেন বিষণ্ণ হয়ে থাকে অপর্ণা। প্রথম মিলনের যে লজ্জা বা উত্তেজনা থাকে, অপর্ণার চোখের বিষাদে তা ঢাকা পড়ে গেছে। স্বামী স্ত্রী দুজনেই যেন একে অপরের কাছে কোনো এক অজানা অপরাধে অপরাধী হয়ে আছে। তাদের মাঝখানে এক বিশাল অদৃশ্য দেওয়াল গড়ে উঠেছে। পাশাপাশি শুলেও তাদের মধ্যে কোনো প্রয়োজন ছাড়া একটা কথাও হয় না। তাদের মধ্যে যেন কয়েক যোজন দূরত্ব। গভীর রাতে বাইরে একটানা ঝিঁঝি ডেকে যায়। সে ডাক শুনতে শুনতে চুপ করে শুয়ে থাকে অমরনাথ। এক হাতের মধ্যেই তার স্ত্রী শুয়ে থাকে, অথচ যেন কত যোজন দূরত্ব। এ বাড়িতে অপর্ণার যে মন মানছে না, তার যে ভালো লাগছে না,
সে কথা কিন্তু স্পষ্ট করে বলে দিয়েছে অপর্ণা তার স্বামীকে। আর এই নির্মম সত্যিটা শোনার পর থেকে অমরনাথের মাথাটা ঝিনঝিন করতে থাকে। বিছানায় শুয়ে স্ত্রীর দিকে তাকিয়ে দেখল অমরনাথ। অপর্ণা তখনও জেগে আছে, পিছন ফিরে শুয়ে আছে সে। কলেজে পড়া অমরনাথ প্রথম প্রেমের ভাষা বোঝে ঠিকই, কিন্তু বিষণ্ণতার ভাষা তো সে জানে না। এপাশ ওপাশ করতে করতে তাই মরিয়া হয়ে একসময় অপর্ণাকে ডাকল সে। অপর্ণা, অপর্ণা, বলছিলাম কি, অনেক রাত হয়েছে, বললাম না, ঘুমিয়ে পড়ো। আচ্ছা আমার দোষটা কি সেটা তো বলবে। না হয় আমার সঙ্গে ঝগড়াই করলে একটু। তোমাকে বললাম না, ঝগড়া করতে আমার ভালো লাগে না। আমরা তো আগে কখনো ঝগড়া করিনি অপর্ণা। তাতে কি, গ্রামে অনেক ঝগড়া শুনেছি, আমার ওসব অশান্তি ভালো লাগে না। কিন্তু এভাবে মূর্তির মতো চুপ করে থাকার চেয়ে ঝগড়া করাও তো ঢের ভালো। অন্তত অন্তত তাতে বুঝবো যে তোমার রক্ত মাংসের একটা মন আছে। ছি, ঝগড়া করতে যাব কোন দুঃখে। এখন ঘুমোতো। সারা রাত আর চোখ বুঝতে পারল না অমরনাথ। অপর্ণা ঘুমোলো কি না তাও সে বুঝতে পারল না। মূর্তি, ঠিকই বলেছে অমরনাথ। নিজের বাড়ির মন্দিরের সেই দেবতার মূর্তির কথা ভাবতে ভাবতে অপর্ণা নিজেও যেন মূর্তিই হয়ে গেছে। সেখানে কোনো প্রাণের টান নেই বললেই চলে। সকাল থেকে সন্ধে পর্যন্ত তার সময় কাটে কাজ আর জপ তপ নিয়ে। সে শ্বশুরবাড়ির কোনো হাসি ঠাট্টা বা আমোদে যোগ দেয় না। তার সমবয়সীরা তাকে আড়ালে বিদ্রূপ করে। মেয়ে মহলের কোনো আলোচনাতেই সে থাকে না। একদিন তার এক ননদ তাকে ডেকে বলল, ও বৌদি, বৌদি, বলি সারাদিন কি জব করলেই চলে নাকি? একটু এসো না, পাড়া থেকে কয়েকজন কাকিমা এসেছেন, আমরা সবাই মিলে একসঙ্গে গল্প করি। তোমরা করো ভাই, এসো না। আমার অনেক কাজ পড়ে আছে। কাজ তো বাড়ির সবাই করে, কিন্তু তোমার মতো এমন গোঁসাই কেউ নয়। বলি দুনিয়াতে কি শুধু পুজো আচ্চাই আছে নাকি, আর কিছু নেই? অপর্ণা কিছু বলে না। তার সমস্ত মনটা তার সেই রঘুনাথপুর গ্রামের মন্দিরে পড়ে থাকে। এখানকার এই দিনগুলো তার কাছে একদম অর্থহীন হয়ে ওঠে। পূর্ণিমার জোয়ারের জল যেমন তীরের দিকে ছুটে যায়, তার বুকের রক্তবিন্দুও প্রতি মুহূর্তে যেন রঘুনাথপুরের সেই মন্দিরের দিকেই ছুটতে চাইছে। ঘরকন্নার কাজ বা ছোটোখাটো হাসি তামাশা দিয়ে এই প্রবল টানকে সে কিভাবে সামলাবে বুঝতে পারে না। স্বামীর আদর কিংবা শ্বশুরবাড়ির কর্তব্যের এই রোজকার আলো হাওয়ার চেয়ে বিধি নিয়মে মোড়া দেবসেবার গুরুত্বটাই তার কাছে অনেক বড় হয়ে উঠল। অপর্ণা পাথর হয়ে গেছে। এই শ্বশুরবাড়ির হাসি কান্নার রোজ নামচা সেখানে আর কোনো দাগ কাটতে পারে না। তবে অমরনাথ কিন্তু চেষ্টা ছাড়েনি। অপর্ণার মন তাকে পেতেই হবে। রোজই কিছু না কিছু নিত্য নতুন উপায় ভেবে যায় সে। আর ভাবতে ভাবতে একটা উপায় একদিন খুঁজে পায় অমরনাথ। বেলা তখন 9টা কি 10টা হবে। হাতে করে একটা বাক্স নিয়ে এসে ঘরে ঢুকল সে। অপর্ণা তখন সবে স্নান সেরে পুজোর ঘরে যাওয়ার জন্য তৈরি হচ্ছে। তার সামনে দাঁড়িয়ে নরম স্বরে অমরনাথ বলল, অপর্ণা শোনো, তোমার জন্য একটা জিনিস এনেছি আমি, খুব শখ করে এনেছি। দয়া করে এটা একটু নেবে? ও মা, নেব না কেন, নিশ্চয়ই নেব, দাও। অপর্ণার মুখে হাসি দেখে অমরনাথের মনে হলো সে যেন আকাশের চাঁদ হাতে পেয়েছে। খুব উৎসাহ নিয়ে একটা শৌখিন রুমাল ঢাকা বাক্স বের করল অমরনাথ। বাক্সের ডালাতে সোনার অক্ষরে সুন্দর করে অপর্ণার নাম লেখা। অমরনাথ একবার অপর্ণার চোখের দিকে চাইল। সেই বাক্স দেখে
অপর্ণার চোখেও নিশ্চয়ই আলো খেলে যাবে, কিন্তু সেদিকে তাকিয়েই শিউরে উঠল সে। কাচের চোখ বসানো পুতুল যেমন নির্জীবভাবে চেয়ে থাকে, অপর্ণাও ঠিক তেমনই শূন্য দৃষ্টিতে তাকিয়ে আছে তার সেই হাতে ধরা বাক্সটার দিকে। অমরনাথের সমস্ত উৎসাহ মুহূর্তের মধ্যে জল হয়ে গেল। মনের ভেতরে একটা তীব্র লজ্জা আর অস্বস্তি নিয়ে কাঁপা কাঁপা হাতে বাক্সের ডালাটা তবু খুলল সে। ভেতরে দামি সুগন্ধি তেলের শিশি আর প্রসাধন ছিল। পাথরের দেবতার সামনে ঠিক যেমন করে নৈবেদ্য ধরা হয়, তেমন করেই স্তব্ধ অপর্ণার সামনে সেই বাক্সটা ধরে দাঁড়িয়ে রইল হতবুদ্ধি অমরনাথ। দেখো, এই শিশিগুলো কুন্তলিনের, আর এই দেখো দেলখোর সুগন্ধি। এগুলো এগুলো এইসব কি আমার জন্যই এনেছো? হ্যাঁ, ও, শুধু তোমার জন্যই। দেখো না, গন্ধটা খুব সুন্দর। তুমি মাখলে গন্ধটা। আচ্ছা, এই বাক্সটাও কি আমাকে দিয়ে দিলে? হ্যাঁ, নিশ্চয়ই। এই বাক্স আর এর ভেতরের সবকিছু এখন তোমারই। তবে আর ওগুলো বার করছো কেন বাক্স থেকে? ওগুলো বাক্সতেই থাক। তা নয় থাকলো, কিন্তু তুমি এগুলো ব্যবহার করবে তো? হঠাৎ অপর্ণার কপালে ভাঁজ পড়ল। তার ক্ষতবিক্ষত মনটা বৈরাগ্যের আড়ালে নিজেকে লুকিয়ে রেখেছিল, কিন্তু অমরনাথের এই স্নেহের অনুরোধ তার কাছে যেন একটা কুরুচিপূর্ণ বিদ্রূপের মতো এসে বিঁধল। মনের ভেতরে একটা তীব্র জ্বালা অনুভব করল অপর্ণা। কঠোর স্বরে বলল, এসব জিনিস নষ্ট হবে না, রেখে দাও। আমি না ব্যবহার করলে কি হয়েছে? এ বাড়িতে তো আরো অনেকে আছে, তারা ব্যবহার করতে জানে। অপর্ণা, কি বলছো কি তুমি? আমি তো তোমার জন্য। অমরনাথের কোনো উত্তরের অপেক্ষা না করেই পুজোর ঘরের দিকে হনহন করে চলে গেল অপর্ণা। অমরনাথ স্থানুর মতো সেই বাক্সের ওপর হাত রেখে সেখানেই বসে রইল। নিজেকে হাজারবার নির্বোধ বলে গালি দিতে লাগলো সে। দু চোখ ফেটে জল এলো তার। একা বসে বসে চোখের জল মুছতে লাগলো অমরনাথ। অপর্ণা কি রক্ত মাংসের মানুষ? অপর্ণা যদি সরাসরি মুখের উপর কিছু বলে দিত তবে হয়তো তার এত জ্বালা করতো না, কিন্তু সে উপহারটা নিয়েও যেভাবে তুচ্ছতাচ্ছিল্য করে ফেলে দিয়ে গেল, সেই অপমান অমরনাথ সহ্য করতে পারল না। তার মাথায় জেদ চেপে বসল। আচ্ছা, আমি কি এখনই গিয়ে ওর পুজোর ঘর থেকে ওকে টেনে হিঁচড়ে বের করে আনবো? তারপর ওর সামনে এই দামি উপহারগুলো লাথি মেরে মেরে ভেঙে ফেলবো? বলবো যে আর কোনোদিন আমি তোমার মুখ দেখব না। যেদিন ওর চরম বিপদ, যেদিন ওর পাশে কেউ থাকবে না, সেদিন আমার মূল্যটাও বুঝবে অপর্ণা। হ্যাঁ, ঠিক বুঝবেই। টানা দুটো রাত ঘরে এলো না অমরনাথ। বন্ধুর বাড়িতে আর পরিচিত একজনের বাড়িতে রাত কাটালো সে। ঘরে একটা খবরও দিল না। কেউ জানতে পেরে তাকে ফিরিয়ে আনতে গেলে কোনো না কোনো একটা মিথ্যে অছিলায় সেখানেই থেকে গেল সে। এদিকে বাড়ির সকলে ভাবল হয়তো অমরনাথের এটা আবার কোনো একটা নতুন শখ। এমনিতে সে তো যথেষ্ট শৌখিন, তার উপর বাড়ির ছোট ছেলে, তার এমন ধারা শখ তো নতুন কিছু নয়। কিন্তু মায়ের নজরকে তো আর ফাঁকি দেওয়া যায় না। অমরনাথের মা তার ছেলের এই না ফেরার কারণটা একটু হলেও আন্দাজ করতে পারলেন বইকি। ছেলের বউ ঘরে থাকতে ছেলে ঘরে ফেরে না, এ আবার কেমন কথা। অপর্ণাকে ডেকে একটু বকাঝকাও করলেন তিনি। বলি বৌমা, বলি হারিয়ে যাই তোমার স্বভাবকে। স্বামীটা আজ দুরাত ধরে ঘরে ফিরছে না, বাইরে বাইরে পড়ে আছে, আর তোমার কোনো হেলদোল নেই। একবার লোক পাঠিয়ে খোঁজ পর্যন্ত নিলে না। আমি ভেবেছিলাম উনি হয়তো কোনো কাজে আটকে গেছেন। কি এমন রাজকার্য যে বাড়ি আসার সময় পেল না? হ্যাঁ, বাড়ির বউ যদি পাথর হয়ে বসে থাকে তবে ছেলে তো বাইরে মন দেবেই।
যাও যাও, আজ যেন অমরকে বাইরে শুতে না দেখি। শোনো, মান ভাঙাতে হয় ভাঙাবে, কিন্তু এসব ছিঁড়িছাঁদ আমার বাড়িতে চলবে না, বলে দিলাম। ওগো নাথ বউ, তুমি তো বাপু সাক্ষাৎ গোসাই ঠাকুর গো। কিন্তু সংসারে তো শুধু দেবতা নিয়ে থাকলে চলে না, দেবতার পাশে আবার একটা রাধিকাও লাগে। আমাদের অমর তো আর সন্ন্যাসী হতে জন্মায়নি। অমরনাথকে ডেকে পাঠালেন তার মা। মা ডাকলে ছেলে কি আর বাইরে থাকতে পারে? মায়ের কাছে এসে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল অমরনাথ। ছেলের গায়ে মাথায় হাত বুলিয়ে অনেক করে বোঝালেন তার মা। সেদিন রাত্রে খাওয়া দাওয়া মিটলে নিজের ঘরে এসে দাঁড়ালো অমরনাথ। স্বামীকে দেখেই তার সামনে নেমে এসে মাথা নিচু করে নিচু গলায় অপর্ণা বলল, হ্যাঁ গো, আমি কি খুব বেশি অপরাধ করে ফেলেছি? যদি তোমার মনে কষ্ট দিয়ে থাকি তবে দয়া করে আমাকে ক্ষমা করো। ক্ষমা? কেন আমাকে ক্ষমা করবে না তুমি? ক্ষমা কিসের জন্য অপর্ণা? আর তোমাকে ক্ষমা করার অধিকারী বা আমার কোথায়? আমি তো তোমার কেউ নই। ওগো, ও কথা বলো না। তুমি তো আমার স্বামী। তুমি এভাবে আমার উপর রাগ করে থাকলে আমি আমি কোথায় গিয়ে দাঁড়াবো বলো তো? হ্যাঁ? শোনো না, কেন রাগ করেছ? খুলে বলো না আমার। না, আমি রাগ করিনি। সত্যি বলছো? রাগ করনি তো? না, করিনি। যাক, তাই ভালো। আমি মিছেই চিন্তা করছিলাম। এক্কেবারে নির্ভাবনায় নিশ্চিন্ত হয়ে এবার শুয়ে বিছানার এক পাশে শুয়ে পড়ল অপর্ণা। কিছুক্ষণের মধ্যে ঘুমিয়েও পড়ল সে। ওদিকে অমরনাথ কিন্তু অবাক হয়ে ভাবতে লাগলো যে তার এই কথাটাকে এত সহজে কি করে বিশ্বাস করে নিল অপর্ণা। 2-3 দিন সে ঘরে ফিরল না, এরপরেও এই কথাটা বিশ্বাস করলো সে। এত তাড়াতাড়ি মান অভিমানের পালাটা মিটে গেল। অমরনাথ শুয়ে শুয়ে কেবল ভাবতেই থাকে। যখন সে বুঝল অপর্ণা সত্যিই গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে গেছে, তখন সে আর থাকতে পারল না। ধরফর করে উঠে বসে জোর করে অপর্ণাকে ডেকে তুলল। অপর্ণা, ও অপর্ণা, তুমি কি ঘুমিয়ে পড়লে? শোনো অপর্ণা। কি হয়েছে? ডাকছো কেন? আমি কাল সকালেই কলকাতা চলে যাচ্ছি। হ্যাঁ, সে কি? আগে তো বলনি। কলেজের ছুটি কি এরই মধ্যে ফুরিয়ে গেল? আর 2 দিন থাকা যায় না? না, আর থাকা হবে না, আমার কাজ আছে। তুমি কি আমার উপর রাগ করেই চলে যাচ্ছ? হ্যাঁ, সত্যি করে বলো তো। কি গো, বলো না। আমি 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 তো ক্ষমা চাইছি তোমার কাছে। তুমি তুমি অমরনাথের মনে হলো সে চিৎকার করে বলে, হ্যাঁ আমি রাগ করেই যাচ্ছি, কিন্তু কিন্তু সে বলতে পারল না। তার পৌরুষে বাধা দিল। যেও না, এভাবে চলে যাও। তার মনে হলো নিজের দুর্বলতা প্রকাশ করলে অপর্ণার কাছে সে হয়তো আরো ছোট হয়ে যাবে। গত কয়েক মাসে অপর্ণার ওই নিরাসক্ত ব্যক্তিত্ব অমরনাথের স্বামিত্বের সমস্ত তেজ যেন শুষে নিয়েছে একেবারে। পাথুরে দাম্পত্যের মধ্যে সে তাই এখন আর রাগ করার সাহসটুকুও হারিয়ে ফেলেছে। শোনো না গো, এভাবে রাগ করে কোথাও যেও না। তুমি ওভাবে চলে গেলে না আমার মনে খুব কষ্ট হবে। আমি শান্তিতে থাকতে পারবো না। না, সত্যি বলছি। বললাম তো রাগ করিনি। আচ্ছা ঠিক আছে, তোমার যদি মনে হয় আমি রাগ করেছি, তবে তার প্রমাণ হিসাবে আমি আরো 2 দিন থেকেই গেলাম। খুশি তো? হ্যাঁ, খুব খুশি। অমরনাথ শেষ পর্যন্ত রাজি হলো ঠিকই, কিন্তু তার মনের ভেতরে একটা অস্বস্তি রয়েই গেল। সে বুঝল যে সে পৌরুষ দিয়ে জয়ী হতে পারেনি, বরং কান্নাকাটি আর অভিমান করে অপর্ণার কাছে দয়া ভিক্ষা করে আরো কিছুদিন বাড়িতে থেকে গেল। সে বিজয়ী হওয়ার বদলে
সে যেন নিজের কাছে আরো বেশি করে হেরে যেতে লাগলো ক্রমশ। মাঝের কয়েকটা দিন মেঘলা আকাশ বুকে নিয়েই কেটে গেল। অবিরাম বৃষ্টির পর আকাশ পরিষ্কার হয়, কিন্তু টিপ টিপ করে বৃষ্টি কেবল কাদা আর চারপাশের বিষণ্ণতাই বাড়িয়ে দেয়। সেই কাদা মাখানো মন নিয়েই কলকাতায় ফিরে এলো অমরনাথ। কিন্তু এই বিশাল শহরেও সে তার মনের কাদা ধোয়ার মতো এক ফোঁটা জল কোথাও পেল না। বন্ধুদের আড্ডা, আমোদ আহ্লাদ কিংবা পড়াশুনো কিছুতেই তার মন বসল না। অভিমান করে বাড়িতেও যেমন সে থাকতে পারল না, তেমনভাবে এখানেও তার মন ছেয়ে রইল এক প্রবল অনীহা। বুকের ভেতর এক দুঃসহ যন্ত্রণার ভার তাকে দিন রাত অস্থির করে রাখল। এই মানসিক যন্ত্রণার মাঝেই একদিন গুরুতর অসুস্থ হয়ে পড়ল অমরনাথ। তার জ্বর আর ছাড়ে না। ডাক্তার দেখে বললেন যে গতিক সুবিধের নয়। খবর পেয়ে তার বাবা মা তড়িঘড়ি কলকাতায় ছুটে এলেন, কিন্তু অপর্ণা এলো না। তারা অপর্ণাকে সঙ্গে আনেননি। অমরনাথ হয়তো তাকেই আশা করেছিল, কিন্তু কই, স্বামীর এমন গুরুতর অসুখ শুনে সে নিজে থেকেও তো দেখতে এলো না। প্রবল অভিমানে এদিকে মা বাবাকেও কিছু জিজ্ঞাসা করতে পারল না অমরনাথ। তার রোগ দিন দিন বাড়তে লাগলো। ও বাবা, বাবা রে, খুব কষ্ট হচ্ছে বাবা। হ্যাঁ রে বাবা, বল না আমায় কি কষ্ট হচ্ছে। ও বাবা, বল না। ওগো, ওগো, একবার দেখো না, দেখো না কোকা আমার কেমন করছে। তুমি ডাক্তার বাবুকে একটা কল দাও না। তুমি কোথায় মা? এই যে আমি বাবা, এই যে আমি। বল কি চাই তোর, বল না বাবা, বল কি ইচ্ছে করছে, বল আমায়। হ্যাঁ বাবা, হ্যাঁ বল, বল বাবা কি ইচ্ছে করছে। কিছু হ্যাঁ হ্যাঁ বাবা, বল বল, বল না বাবা কি ইচ্ছে করছে। শোনা, সমস্ত বল না। ইচ্ছে অনিচ্ছে, ডাক্তার, কবিরাজ, মান, অভিমান, আচমকা সমস্ত কিছুর সীমানা অতিক্রম করে গেল অমরনাথ। মায়ের সামনেই নিথর হয়ে গেল সে। আর চোখ খুলল না অমরনাথ। কল পেয়ে ছুটে এলেন শহরের ডাক্তারবাবু। মাথা নিচু করে ডেথ সার্টিফিকেট লিখতে বসলেন তিনি। অমরনাথের মৃত্যুর খবর পৌঁছনো মাত্রই অপর্ণা যেন পাথর হয়ে গেল। এক ভয়ানক আশঙ্কায় তার সমস্ত শরীরে কাঁটা দিয়ে উঠল। সে কি মনে মনে এটাই চেয়েছিল? এই মুক্তিই কি ছিল তার নিভৃত কামনা? ঈশ্বর কি তবে তার সেই গোপন ইচ্ছাই পূর্ণ করলেন? মাঝের দাগটুকু মিটিয়ে দিয়ে আবার আবার তাকে সেই একলার পৃথিবী ফিরিয়ে দিলেন ঈশ্বর। অপর্ণার জীবনে অমরনাথের উপস্থিতি কি তার দেবতাও সইতে পারলেন না? না না, এসব কি ভাবছে সে? অস্থির হয়ে উঠল অপর্ণা। এবার কি করবে সে? নিজেকে অসহায় লাগলো তার। অপর্ণার শাশুড়ি ফিরে এলেন। ছেলের শোকে তিনিও একেবারে পাথর হয়ে গেছেন। পাথরের মতো মন নিয়েও সেই দুই পাথুরে চোখের দিকে কিছুতেই চাইতে পারল না অপর্ণাও। তার সমস্ত চিন্তা ভাবনা জগৎ কেমন যেন ওলট পালট হয়ে যাচ্ছে। সময়ও বুঝি থেমে গেছে সেখানে। বৈঠকখানে বসতে দাও, বাবু যাচ্ছেন। বাবার গলাটা তার কানে এবার আস্তে আস্তে স্পষ্ট হয়ে এলো। বুক ফাটিয়ে কাঁদছেন তার বাবা। অপর্ণা বুঝলো তার বাবা এসেছেন। জানালা দিয়ে উঁকি মেরে দেখলো তার বৃদ্ধ বাবা একেবারে ঠিক ছোট্ট বাচ্চাটির মতো মাটিতে লুটিয়ে পড়েছেন কাঁদতে কাঁদতে। বাবাকে অমন করে কাঁদতে দেখে অপর্ণার দীর্ঘদিনের পাথর হওয়া মনটাও এবার ভেঙে গেল। সে ঘরের মেঝেতে একেবারে লুটিয়ে পড়ল। তার চোখের জলে মেঝে ভিজে একাকার হয়ে গেল। অপর্ণার শাশুড়ি মা
সে ঘর থেকে নিঃশব্দে চলে গেলেন। তার একটু পরেই রাজনারায়ণ বাবু সেই ঘরে এসে দাঁড়ালেন তার মেয়ের সামনে। না ওরে আমার মারে, আমি এখন কি করব বাবা? আমার তো সব শেষ হয়ে গেল। না মা, না, কিচ্ছু শেষ হয়নি মা, কিচ্ছু শেষ হয়নি। তোর মদন মোহন যে তোকে মন্দিরে ডেকেছেন রে মা, তিনি তোকে আবার ফিরে পেতে চান মা। হ্যাঁ রে মা, তুমি তুমি ঠিক বলছো বাবা। তিনি হ্যাঁ রে মা, ডেকেছেন। তিনি ডেকেছেন। আমি তোকে ঠিকই বলছি মা। তোর সেই আগের সব কাজ যে এখনো পড়ে আছে মা। সেখানে কেউ প্রদীপ জ্বালায় না, কেউ যত্ন করে ফুল সাজায় না রে মা। মা চল, মা চল, আমার সঙ্গে চল। আয়। হ্যাঁ বাবা, আমাকে তুমি ওখানে নিয়ে চলো। আয়। আমার তো আর কোথাও যাওয়ার জায়গা নেই। হ্যাঁ মা, চ বাড়ি চ। সেখানে তুই ছাড়া ঠাকুরের সেবা আর কেউ করতে পারবে না মা, কেউ করতে পারবে না তুই ছাড়া। চ মা, চ। অমরনাথের পারলৌকিক কাজকর্ম মিটে গেল। বেয়াই বেয়ানের অনুমতি নিয়ে অপর্ণাকে নিজের গ্রামে ফিরিয়ে নিয়ে এলেন রাজনারায়ণ। অপর্ণার পরনে এখন সাদা থান, অলংকারহীন শরীর আর এলোমেলো চুল। বৈধব্যের এই সাজে অপর্ণাকে যেন এক দিব্য মূর্তির মতো মনে হতে লাগল। রাজনারায়ণবাবু আঙুল দিয়ে মন্দিরের চূড়ো দেখিয়ে বললেন, ওই দেখ মা, ওই তোর মন্দির, আর ওই তোর মদন মোহন। দেখেছিস? হ্যাঁ বাবা। তোর জন্যে কেমন পথ চেয়ে বসে আছেন। হ্যাঁ বাবা, আমার মনে হচ্ছে ঠাকুর যেন হাসছেন। মন্দিরের চারপাশটা আজ আরো যেন বেশি গন্ধে ভরে আছে, তাই না বাবা? মনে হচ্ছে আমি এই পৃথিবীর সব তুচ্ছতার থেকে অনেক উপরে উঠে গেছি। তার মৃত স্বামীর উদ্দেশ্যে বারবার মনে মনে প্রণাম জানালো অপর্ণা। এই স্বামী তো নিজের মৃত্যু দিয়ে তাকে আজ এই উচ্চতায় বসিয়ে দিয়ে গেছেন, তাকে ঠাকুরের সেবায় চিরকালের মতো ফিরিয়ে দিয়ে গেছেন তিনি। অন্তরের সবটুকু শ্রদ্ধা উজাড় করে মৃত অমরনাথের জন্য অক্ষয় স্বর্গ কামনা করল অপর্ণা। আজ সে সত্যিই তার স্বামীর মূল্য বুঝতে পেরেছে, তার মুক্তির মূল্য বুঝতে পেরেছে যেন সে। তার দেবতার পথে সেই স্বামী কোনো বিঘ্ন হয়ে দাঁড়াননি, বরং পাথরের দেবতাকে তার সঙ্গে আরও নিবিড় করে গেঁথে দিয়ে তার রক্ত মাংসের স্বামী চিরকালের মতো পাথর হয়ে গেছেন। আকাশের দিকে তাকিয়ে কে জানে কেন কাকে যেন খুঁজলো আজ অপর্ণা। রাজনারায়ণবাবু শুধু মেয়ের দীর্ঘশ্বাসটুকুই শুনতে পেলেন। জমিদারবাবুর মন্দিরে আজ বিশেষ পুজো হবে। লোক মারফত রাজনারায়ণবাবু খবর পাঠিয়েছেন মধু ভট্টাচার্যকে। তাই আজ একটু সকাল সকালই মধু ভট্টাচার্যকে পুজোয় যেতে হবে। কিন্তু শরীরটা তার একেবারেই ভালো নেই। বয়সের কারণে কোনো রোগ জ্বালা একবার ধরলে সে আর তাকে ছাড়তেই চায় না আজকাল। ভেবেছিলেন সকালের দিকে হয়তো জ্বরটা ছেড়ে যাবে, কিন্তু ভোর থেকে আবারও প্রবলভাবে ফিরে এসেছে জ্বরটা। জ্বরে কাঁপতে কাঁপতে ঘর থেকে উঠোনে এসে দাঁড়ালেন মধু ভট্টাচার্য। ছেলে শক্তিনাথ তখন এক মনে মাটি দিয়ে ঠাকুর গড়ছিল। পুজো করার চেয়ে ঠাকুর তৈরি করতেই সে বেশি ভালোবাসে। পুজোর মন্ত্র বা নিয়মের চেয়ে সৃজনের আনন্দই তার কাছে বড়। সে নিজেকে দেবতার সেবকের চেয়ে বরং তার জন্মদাতা বলে বা পিতা বলে মনে করতেই একটু বেশি গর্ববোধ করে।
মধু ভট্টাচার্য এসে ছেলের সামনে দাঁড়ালেন। শক্তিনাথ, শুনছিস? বলছি আমার আজ জ্বরটা বড্ড বেড়েছে রে। আমি আর যেতে পারছি না আজ। বাবারে, তাই নাকি? তুই বরং আজ জমিদার বাড়িতে গিয়ে পুজোটা সেরে আয় বাবা। ওসব আমি এখন পারবো না বাবা যেতে। দেখছো না ঠাকুর করছি, মাঝপথে ছাড়লে শুকিয়ে যাবে। ওসব ছেলে খেলা এখন রাখতো। ঠাকুর করছি, যার অন্ন খাচ্ছি তার সেবা না করলে কি চলে বাবা? অনেক হয়েছে, যা যা এখন কাজটা সেরে আয়। ভালো কথা বলছি, যা বাবা, যা যা যা। শক্তিনাথ অনিচ্ছা সত্ত্বেও উঠল। মন্ত্র পড়ার চেয়ে ঠাকুর গড়া তার কাছে অনেক বেশি সহজ। তবু বাবার আদেশে স্নান সেরে কাঁধে চাদর আর গামছা নিয়ে সে জমিদার বাড়ির মন্দিরে গিয়ে দাঁড়ালো। মন্দিরে পা দিয়েই শক্তিনাথ কেমন থতমত খেয়ে গেল। এর আগেও সে দু একবার এখানে এসেছে, কিন্তু এমন ধুমধাম কখনো দেখেনি সে। চারদিকে এত ফুল, ধূপ ধুনোর ধোঁয়া আর রাশি রাশি নৈবেদ্য দেখে সে আজ বড় ঘাবড়ে গেল। আর ঠিক তখনই তার নজর পড়ল সামনে বসে থাকা অপর্ণার দিকে। সাদা থান পরা অপর্ণাকে দেখে সে আরো অবাক হয়ে গেল। একে তো কখনো দেখেনি শক্তিনাথ। কোথা থেকে এলো এ? এমন সময় অপর্ণা তাকে বলল, তুমি কি ভট্টাচার্য মশাইয়ের ছেলে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তারই ছেলে। ও, তাহলে দাঁড়িয়ে আছো কেন? যাও, পা ধুয়ে পুজো করতে বসো, বেলা হয়ে যাচ্ছে। হ্যাঁ, এই যে বসি। শক্তিনাথ পুজোয় বসল, কিন্তু যাও বা দু একটা মন্ত্র সে জানতো, সে সমস্ত কিছুই আজ আর তার মনে পড়ছে না। মাথাটা একদম ভোঁ ভোঁ করছে তার। কি করবে কিছু বুঝতে পারে না শক্তিনাথ। পিছনে বসে থাকা শান্ত পাথরের মতো ওই অপূর্ব সুন্দর মূর্তিটি তার মন প্রাণ জুড়ে রয়েছে যে। সামনে দাঁড়িয়ে থাকা দুই মূর্তির দিকে তার আর চোখই পড়ছে না। আচ্ছা, এই মেয়েটি এখানেই বা বসে আছে কেন? কিছুতেই বুঝে উঠতে পারে না শক্তিনাথ। পুজোর আচারে বারবার তার ভুল হতে লাগলো। কখনো ঘণ্টা বাজাচ্ছে, কখনো অকারণে ফুল ছুঁড়ছে, আবার নৈবেদ্যর ওপর অনবরত জল ছিটিয়ে চলেছে। হাতের একটা মুদ্রাও সে ঠিকমতো করতে পারছে না আজ। এমনকি মন্ত্রেও বারবার গোলমাল হয়ে যেতে লাগলো তার। শক্তিনাথ যে আসলে পুজো জানে না, শুধুই পুজোর ভান করে চলেছে, তা কিন্তু অভিজ্ঞ পরীক্ষকের মতো অপর্ণা ঠিক ধরে ফেলল। সেই ছোটবেলা থেকেই তো বাবার এই মন্দির আগলে রেখেছে সে। তাকে ফাঁকি দেওয়া তো এত সহজ নয়। পুজো শেষ হতেই কড়া গলায় অপর্ণা বলল, শোনো ঠাকুর, আগে তুমি ব্রাহ্মণের ছেলে অথচ পুজো করতে জানো না? লজ্জা করে না তোমার? কে বললো আমি জানি না? আমি পুজোর সব নিয়ম জানি। ছাই জানো, ঘন্টা কখন বাজাতে হয় আর ফুল কখন দিতে হয় সেই জ্ঞানটুকুও নেই তোমার। আগাগোড়া সব ওলট পালট করে দিয়েছো। তুমি কি ভেবেছিলে আমি কিছু বুঝতে পারছি না? আমি এখন আসি, আমার অনেক কাজ পড়ে আছে। যেও না ঠাকুর, দাঁড়াও। হ্যাঁ, এই যে নৈবেদ্যগুলো তোমার চাদর আর গামছায় বেঁধে সঙ্গে নিয়ে যাও। আর শোনো, কাল থেকে তোমার আর আসার দরকার নেই। তোমার বাবা সুস্থ হলে তিনিই আসবেন। তোমাকে দিয়ে এই কাজ আর হবে না। যাও এখন। অপমানে আর বিস্ময়ে থরথর করে কাঁপতে কাঁপতে মন্দির থেকে বেরিয়ে এলো শক্তিনাথ। এই তেজস্বিনী মেয়েটির চোখের দিকে তাকিয়ে বারবার শিউরে উঠছিল সে। শক্তিনাথ চলে যেতেই আর দেরি করল না অপর্ণা। নতুন করে পুজোর আয়োজন সাজিয়ে অন্য একজন অভিজ্ঞ ব্রাহ্মণকে ডেকে আবার পুজো করিয়ে নিল সে। নইলে এদিনের পুজোটাই যে বৃথা যেত। সে অঘটন তো আর অপর্ণা ঘটতে দিতে পারে না। কিন্তু মধু ভট্টাচার্যের জ্বর আর ভালো হলো না। বিকারের ঘোরে ভুল বকতে বকতে সেই রাতেই তার জীবনের আলো নিভে গেল।
ভরছাজ মশাইয়ের চলে যাওয়ার খবর শুনে স্তব্ধ হয়ে বসে রইল অপর্ণা। সেই অজ্ঞ পুরোহিত শক্তিনাথের সরল মুখখানা কেন যে তার চোখের সামনে বারবার করে ভেসে আসতে লাগলো সে নিজেও বুঝতে পারল না। রাত্রিরে রাধা গোবিন্দ শয়নের পরে মন্দিরের দরজা বন্ধ হয়ে যাওয়ার পরেও বহুক্ষণ মন্দিরের বাইরের চাতালে বসে রইল অপর্ণা। সে রাতটা সেখানেই কাটল তার। পরের দিন ভোরে বাবার কাছে গিয়ে অপর্ণা বলল, বাবা, ও অপর্ণা, আয়, কিছু বলবি? বাবা, ঠাকুরমশাইয়ের শ্রাদ্ধ শান্তি মিটে গেলে তার ছেলেকে আমাদের মন্দিরের বাঁধা পুরোহিত করে রেখো, কেমন? ঠাকুর মশাইয়ের ছেলে? সে কি রে? কিন্তু সে তো পূজার্চনা তেমন কিছু জানে না। তুই যে বললি। না বাবা, সে হোক, কিন্তু তবু কুলপুরোহিতের ছেলে তো, পুজো করতে করতেই সব শিখে যাবে খন। আচ্ছা বেশ, তুই যখন বলছিস তখন তাই হবে। শোন, যা ভুল চুক করবে সেসব না হয় তুই দেখিয়ে শুনিয়ে নিবি, কেমন? আমি খবর পাঠাচ্ছি। আরও একটা মাস কেটে গেল। শক্তিনাথের পুজো করাটাকে এই গ্রামের আচার্য যদুনাথ কিছুতেই মেনে নিতে পারছেন না। জমিদার রাজনারায়ণ বাবুকে তিনি ক্রমাগত বোঝানোর চেষ্টা করছেন কেন শক্তিনাথকে দিয়ে আর পুজো করানো তার উচিত নয়। দেখুন কর্তা, আপনি তো শাস্ত্র বোঝেন। এই রাজকীয় মন্দিরে এত বড় আয়োজন ও কি ওই কচি ছেলের কাজ নাকি? ভট্টাচার্যের ছেলেটাকে দিয়ে এই পুজো কোনোভাবেই হতে পারে না। ও তো শাস্ত্রের সও জানে না। আপনি আপনি ঠিকই বলেছেন আচার্য মশাই। এই মাসখানেক আগে, বুঝলেন, অপর্ণাও ঠিক এই একই কথা বলেছিল। ও সেদিন ওর পূজার্চনা দেখে খুব রেগে গিয়েছিল। তা তো হবেই। মা অপর্ণা তো সাক্ষাৎ লক্ষ্মী, তার চোখে কি আর ফাঁকি চলে? দেখুন জমিদার মশাই, আপনি অনুমতি দিলে পুজোটা আমি হাতে নিই। দেখুন, এ মন্দির নিয়ে আমি আর কি বলবো। অপর্ণা মা নিজেই তো। মধু ভট্টাচার্য বেঁচে থাকতে তিনিই সব সামলাতেন। এখন ওর ছেলে পুজো করবে সেটাই স্বাভাবিক, কিন্তু ছেলেটা তো মানুষ নয়। কেন? সারাদিন শুধু ছবি আঁকা আর পুতুল গড়া। পুজো আচ্ছা কি আর ছেনি হাতুড়ির কাজ নাকি? দেখুন, আপনি যা বলছেন তাতে আমার অমত নেই। তবে মা অপর্ণাকে একবার জিজ্ঞেস করে দেখা দরকার। দেখুন, ওর কথার ওপর তো আর আমি কিছু বলতে পারি না। বেশ তো, আপনার মা লক্ষ্মীকেই সে কথা জিজ্ঞাসা করে দেখুন না, তিনিও নিশ্চয়ই অমত করবেন না। বেশ, চেষ্টা করে দেখি। অপর্ণার কাছে গিয়ে সব কথা খুলে বললেন রাজনারায়ণ বাবু। আচার্য মশাই যে তাঁদের মন্দিরের দায়িত্ব হাতে নিতে চান সে কথাটাও বেশ গুরুত্ব দিয়েই বললেন তিনি। বাবার কথা খুব মন দিয়ে শুনে চুপ করে রইল অপর্ণা। তারপর ধীরে ধীরে মাথা নাড়ল। এতে তার মনের সায় নেই। না না, তা কি করে হয় বাবা? আচার্য মশাই পুজো করবেন, করুন, কিন্তু ওই ছেলেটাকে আমরা তাড়িয়ে দেব কেন? ব্রাহ্মণের ছেলে, তারপর এখন একদম নিরাশ্রয়। ওকে কোথায় বিদায় করবে? ওর তো আর কেউ নেই। কিন্তু মা, ও তো কিছুই জানে না রে। যদুনাথ বলছিলেন ও যে যেমন জানে তেমনই পুজো করবে বাবা। মন দিয়ে ডাকলে ঠাকুর তাতেই সন্তুষ্ট হবেন। ওর নিয়ম ভুল হতে পারে, কিন্তু ওর মনের ভক্তি তো মিথ্যে নয়। সত্যি মা, একদম সত্যি বলেছিস। আমি কিন্তু এতটা ভেবে দেখিনি। একদম ঠিক বলেছিস তুই। অনাথকে পথে বসানো ঠিক হবে না। এই মন্দির তোর, পুজো তোর। তোর যা ভালো মনে হয় তুই তাই কর। কাকে দায়িত্ব দিবি সেটা আমি তোর উপরেই ছেড়ে দিলাম, কেমন? আচ্ছা বাবা। সেদিন সময় পেরিয়ে গেল, তবুও শক্তিনাথ এলো না।
অপেক্ষা করতে করতে শেষকালে তার বাড়িতে লোক পাঠিয়ে শক্তিনাথকে ডেকে পাঠালো অপর্ণা। জ্বরে ভুগে ভুগে এমনি তার শরীর খুব রোগা হয়ে গেছে, তার উপর বকুনি খাওয়ার ভয়ে মুখখানা যেন আরো শুকিয়ে গেছে তার। বিষণ্ণ সেই মুখের দিকে তাকিয়ে বড্ড মায়া হলো অপর্ণার। ঠাকুর, তুমি পুজো করতে এলে না কেন? আমি তো পুজোর কিছু জানি নে। আর আচার্য বলছিলেন। কি? আচার্য কি বলবেন? হ্যাঁ, ও বুঝেছি, তাই তুমি আসোনি, তাই তো? উনি শোনো ঠাকুর, তুমি যা জানো তাই দিয়েই পুজো করো। হ্যাঁ, মন প্রাণ দিয়ে ডাকলে ঠাকুর তৃপ্ত হবেন। তুমি ভয় পেও না। আচ্ছা। অপর্ণার এমন স্নেহের ডাক শুনে শক্তিনাথের বুকে সাহস ফিরল। আজ খুব সাবধানে পুজো করল সে, একটাও ভুল করল না। আজ পুজোর পরে অপর্ণাও বেশ তৃপ্তি পেয়েছে। পুজোর শেষে নিজের হাতে প্রসাদ গুছিয়ে শক্তিনাথের কাপড়ে বেঁধে দিল সে। সেই কাপড়ের পুঁটলি মাথায় ঠেকিয়ে চলে যাওয়ার জন্য সবে পা বাড়িয়েছে শক্তিনাথ, এমন সময় ঠাকুর, পিছন থেকে অপর্ণা জিজ্ঞাসা করল, আচ্ছা বামুন ঠাকুর, তোমার বাড়িতে রান্না বান্না কে করে? তুমি কি নিজেই রেঁধে খাও? কোনোদিন রাধি, কোনোদিন যেদিন জ্বর আসে বা খুব শরীর খারাপ লাগে সেদিন আর রাঁধতে পারি না, কি উপোস করেই কাটিয়ে দিই। তোমাকে কি দেখার কেউ নেই? মানে একদম আপনজন কেউ নেই তোমার? না, তেমন কেউই নেই। কি? শক্তিনাথ চলে যাওয়ার পর বিগ্রহের দিকে হাত জোর করে তাকালো অপর্ণা। মনে মনে প্রার্থনা জানালো ঠাকুরের কাছে যে এই অনাথ ছেলেটার পুজো যেন তিনি ভুল ত্রুটি তুমি গ্রহণ করেন। ও তো অবোধ, ওর ভুল ত্রুটি যেন দেবতা না ধরেন, ও যেন দেবতার আশ্রয়ে একটু শান্তি পায়। সেই দিন থেকে নিয়মিত দাসী পাঠিয়ে শক্তিনাথের খবর নিতে শুরু করলো অপর্ণা। সে কি খায়, তার শরীর কেমন, সমস্ত খবরই অপর্ণার কাছে থাকে আজকাল। অজান্তেই এই নিরাশ্রয় ব্রাহ্মণ ছেলেটির সমস্ত ভার নিজের কাঁধে তুলে নিল সে। শক্তিনাথ পুজো করে, অপর্ণা ভুল শুধরে দেয়। শক্তিনাথ যখন স্তব পড়ে, অপর্ণা মনে মনে তার অর্থ দেবতাকে বুঝিয়ে বলে। মন্দির জুড়ে যেন এক আনন্দময় পরিবেশ ফিরে এলো। কিন্তু আচার্য যদুনাথ আড়ালে বিদ্রোহ করতে ছাড়লেন না। পুজো হচ্ছে নাকি ছেলে খেলা হচ্ছে কিছুই তো বোঝা যাচ্ছে না। থিয়েটারের মঞ্চে যেমন এক পলকে দৃশ্য বদলে যায়, পাহাড় পর্বত সরে গিয়ে রাজপ্রাসাদ দেখা দেয়, শক্তিনাথের জীবনেও ঠিক তেমনটাই ঘটল। অভাব আর দুঃখের দিনগুলো যেন একেবারে ভোজবাজির মতো উধাও হয়ে গেল। সে এখন স্বপ্নের ঘুরে আছে নাকি বাস্তবে আছে তা সে মাঝে মাঝে নিজেই বুঝতে পারে না। তবুও এই নিশ্চিত আশ্রয়ের এক সোনার শিকল তার মনে বড় বাজে। মাঝে মাঝে ঘরের কোণে পড়ে থাকা সেই আধখানা মাটির পুতুলগুলো তাকে পুরনো ফেলে আসা দিনের স্বাধীনতার কথা মনে করিয়ে দেয়। তার মনে হয় অপর্ণা বুঝি স্নেহ যত্নের মূল্যে তাকে কিনে নিয়েছে। কিন্তু সেই ভাবনাটা দীর্ঘকাল তার মনে টেকে না। অপর্ণার অসীম স্নেহ তাকে মোহের মতো আবিষ্ট করে রাখে। দিনগুলো এভাবেই বেশ কাটছিল তার। হঠাৎ একদিন সেই গ্রামে শক্তিনাথের মামাতো ভাই এসে হাজির হলো। সামনে তার বোনের বিয়ে। মামা কলকাতায় বড় চাকরি করেন, অবস্থাপন্ন লোক। সুদিনে ভাগ্নের কথা মনে পড়েছে তার। শক্তিনাথকে কলকাতায় যেতেই হবে। বুঝলি শক্তিনাথ, হ্যাঁ দাদা। কলকাতা না দেখলে জীবনটাই বৃথা। ও, তার কি আলো, তার কি জাঁকজমক। হ্যাঁ। আমাদের বোনটার বিয়ে, তুই না গেলে কি আর চলে বল? শোন, বাবা কিন্তু বারবার বলে দিয়েছেন তোকে নিয়ে যেতে হবে। ব্যাস,
কলকাতা? সেখানে বুঝি খুব বড় বড় বাড়ি? হ্যাঁ, খুব আনন্দ। হ্যাঁ রে, আরে সে তুই নিজের চোখে না দেখলে বিশ্বাসই করবি না। গাড়ি ঘোড়া মানুষের ভিড়, সে একেবারে এলাহি কাণ্ড। চল না আমার সঙ্গে। হ্যাঁ, তা গেলেই হয়। মাসখানেক না হয় ঘুরে আসবি, চল। আচ্ছা। সারা রাত শক্তিনাথ দাদার মুখে কলকাতার রূপকথা শুনে মুগ্ধ হলো। পরের দিন সকালে মন্দিরে যেতে তার আর ইচ্ছে করল না। পুজো করার চেয়ে কলকাতার রঙিন জগৎটাই তাকে যেন বেশি করে টানতে থাকলো। এদিকে বেলা বাড়ছে দেখে অপর্ণা লোক পাঠিয়ে তাকে ডেকে পাঠালো। সে যখন জমিদার বাড়ির মন্দিরের সামনে গিয়ে হাজির হলো, তখন একেবারে অপর্ণার সামনে গিয়ে পড়ল। এ কি, আজ আসতে এত দেরি কেন হলো বামুন ঠাকুর? পুজোর সব জোগাড় তো হয়ে গেছে। মানে বলছিলাম কি, আজ আমি কলকাতায় যাব। কলকাতায় যাবে? মামা লোক পাঠিয়েছেন, আমার বোনের বিয়ে, আমাকে যেতেই হবে। ও, কবে ফিরে আসবে? বেশি দিন থাকবো না, মামা আসতে বললেই চলে আসবো। আমি আসছি। অপর্ণা আর কোনো কথা বলল না। আবার সেই আচার্য যদুনাথ এলেন পুজোর ভার নিতে। অপর্ণা আগের মতোই সামনে বসে রইল, কিন্তু তার মুখে আর কোনো আদেশ নেই। ভুল শুধরে দেওয়ার কোনো ইচ্ছেও নেই আর তার। সে যেন এক পাথরের মূর্তিতে পরিণত হয়েছে। সামনে পাথর, পিছনে পাথর। তার মাঝখানে বসে কি যে পুজো করে গেলেন যদুনাথ, তা তিনিও নিজে ঠিক জানেন না বোধহয়। এদিকে কলকাতায় এসে প্রথম কয়েকদিন নতুনত্বে বেশ কাটল শক্তিনাথের। কিন্তু কয়েকটা দিন যেতে না যেতেই তার মন হাঁপিয়ে উঠল। অলস দুপুরগুলো তার আর কাটতে চাইল না। রাতের অন্ধকারে সে কেবল স্বপ্নে দেখতে থাকলো অপর্ণা যেন তাকে ডাকছে। সে উত্তর দিচ্ছে না দেখে অপর্ণা যেন রাগ করে মুখ ঘুরিয়ে নিচ্ছে। ঘুম ভেঙে যায় শক্তিনাথের। অপর্ণা তার উপর রাগ করলে কি হবে? সে কি শান্তিতে থাকতে পারবে? শেষে একদিন বাধ্য হয়ে মামাকে সে বলেই ফেলল, মামা, আমি আর থাকতে পারছি না গো, আমি কালই বাড়ি ফিরবো। আরে হঠাৎ কি হলো? ওই পাড়া গাঁয়ের জঙ্গলে গিয়ে আবার কি করবে তুমি? তার চেয়ে এখানে থেকে পড়াশোনা করো। আমি একটা ভালো চাকরি জুটিয়ে দেব। তোমার পায়ের নিচে মাটি তৈরি হবে, বুঝেছো? না মামা, আমার মন টিকছে না, আমি যাবই। হ্যাঁ, আচ্ছা পাগল ছেলে তো। আচ্ছা যাও যাও, তোমার যা ইচ্ছে তুমি তাই করো, আমার কিছু বলার নেই। বড় বৌমা, বড় বৌমা। বাবা ডাকছিলেন? হ্যাঁ বড় বৌমা, আমার আপনার জলখাবারটা তো আপনার ঘরে দিয়ে এসেছি বাবা। আচ্ছা আচ্ছা। তা কে গ্রামে ফিরে যাচ্ছে বাবা? শক্তিনাথ বুঝি? হ্যাঁ, ওই গোবর গণেশ ছাড়া আর কে? তুমি এখন দেখো কিছু বোঝাতে পারো তো, চেষ্টা করো। আমি যাই, আমার মেলা কাজ পড়ে আছে। কি গো ঠাকুরপো, কাল কি তবে সত্যি সত্যি গ্রামের জঙ্গলবাটিতে পালাচ্ছ? হ্যাঁ হ্যাঁ বৌদিদি, কাল সকালেই যাব। বলি, বাড়ি যাওয়ার জন্য মন কাঁদছে নাকি সেই অপর্ণার জন্য মন কেমন করছে? হ্যাঁ বৌদিদি, তার জন্য মন কেমন করছে। তা তিনি বুঝি খুব যত্ন করেন তোমাকে? খুব ভালো মানুষ না? উফ, সে আর বলতে, তার যত্নের কথা তোমায় কি আর বলবো। আমার আমার মা বাবার অভাব তিনি আমায় কোনো দিন বুঝতে দেননি। সব সময় আমাকে আগলে আগলে রাখেন। তাই নাকি? তবে শোনো ঠাকুরপো, যাওয়ার সময় এই দুটো শিশি নিয়ে যাও। হ্যাঁ, দামি জিনিস, তাকে দিও কেমন? দেখবে তোমাকে আরো বেশি ভালোবাসবে। একটা শিশির ছিপি খুলে খানিকটা দেলখোস
সুগন্ধি শক্তিনাথের চাদরে ছিটিয়ে দিলেন তার বড় বৌদি। সেই মিষ্টি গন্ধে শক্তিনাথের মনটা একেবারে নেচে উঠল। সে খুশি মনে উপহার দুটো চাদরে বেঁধে নিল। তার মনে হলো এই দুটো পেয়ে অপর্ণা নিশ্চয়ই খুব খুশি হবে। সুগন্ধি নিয়েই সে পরের দিন গ্রামের পথে যাত্রা করল। গ্রামে ফিরে যথারীতি রাধা গোবিন্দর মন্দিরেও কাজে বহাল হলো শক্তিনাথ। কিন্তু এই কদিনে অপর্ণা যেন আবারও কোন দূর গ্রহের মানবী হয়ে গেছে। তার দিকে ভয় ভয় তাকায় শক্তিনাথ। কি যে তার অপরাধ বুঝতে পারে না সে। মামার বাড়িতে গিয়ে সে কি এতটা অপরাধ করে ফেলেছে? ভেবে পায় না শক্তিনাথ। পুজো শেষ করে মাথা নিচু করে ফিরে যায় সে। সে সুগন্ধির শিশিটা রোজই চাদরের খুঁটে বেঁধে সঙ্গে নিয়ে আসে ঠিকই, কিন্তু ভয়ে আর দিতে পারে না তা। এভাবে দিন 7 কেটে গেল। মনে মনে নানান কথা সাজিয়ে নিয়ে এ বাড়িতে এলেও অপর্ণার সামনে দাঁড়িয়ে মুখে আর কোনো কথা বলতে পারে না শক্তিনাথ। আজ 2 দিন ধরে শক্তিনাথের গায়ে খুব জ্বর, কিন্তু অপর্ণার ভয়ে সে অসুস্থ শরীরেই স্নান সেরে পুজো করতে এসেছে। শক্তিনাথের শরীরের খবর জানে অপর্ণা, দাসীর কাছ থেকে খবর পায় সে। আজ পুজো শেষ হয়ে যাওয়ার পর গম্ভীর গলায় অপর্ণা জিজ্ঞাসা করল, বামুন ঠাকুর শোনো, হ্যাঁ তুমি 2 দিন ধরে কিছু খাচ্ছ না কেন? আর মুখটা এমন শুকিয়ে গেছে কেন তোমার? আসলে আসলে রোজ রাতে খুব জ্বর আসছে। সে কি, জ্বর হচ্ছে? শরীরে একদম জোর পাচ্ছি না, তাই আর রান্না বান্নাও করতে পারছি না। তবে এই অবস্থায় স্নান করে পুজো করতে আসার দরকার কি? কেন আমাকে আগে বলনি কথাটা? আক্ষেপ। অপর্ণার মুখে উদ্বেগের কথা শুনে শক্তিনাথের চোখ জলে ভরে এলো। এই তো সে আগের মতো তাকে আবার শাসন করছে অপর্ণা। তার জন্য উদ্বেগে আকুল হয়ে উঠেছে সে। তাহলে তো কিচ্ছু বদলায়নি। না, কিচ্ছু না। সে যেন মিথ্যেই ভয় পাচ্ছিল। আবেগের টানে হিতাহিত জ্ঞান হারিয়ে চাদরের খুঁট থেকে ঝটপট শিশি দুটো বের করে সামনে ধরে শক্তিনাথ। এটা তোমার জন্য এনেছি, কলকাতা থেকে। অনেক শখ করে তোমার জন্য এনেছি। আমার জন্য? কি কি এগুলো? আগে সুগন্ধি তেল। তুমি গন্ধ ভালোবাসো না? তোমার খুব পছন্দ হবে, দেখো। এক মুহূর্তর জন্য অপর্ণার সারা শরীরে আগুন জ্বলে উঠল। এ তো সেই দিলখুশ যা একদিন অমরনাথ তাকে দিতে চেয়েছিল। আজ আবার এক অনাথ কিশোর সেই একই অভিশপ্ত উপহার তার সামনে ধরেছে। অপর্ণার চোখ মুখ লাল হয়ে উঠল। দাও দাও ওটা আমার হাতে, দাও। হ্যাঁ, এই নাও। শক্তিনাথ ভাবল অপর্ণা হয়তো খুশি হয়েছে। সে হাত বাড়িয়ে দিল। অপর্ণা শিশু দুটো নিয়ে সোজা মন্দিরের বাইরে গিয়ে যেখানে পুজোর বাসি ফুল আর আবর্জনা ফেলা হয় সেখানে সজোরে ছুঁড়ে ফেলে দিল। শক্তিনাথের বুকের রক্ত যেন জমে হিম হয়ে গেল। বামুন ঠাকুর, তোমার মনে এত সাহস? তোমার স্পর্ধা তো কম নয়। আজ থেকে তুমি আর আমার সামনে আসবে না, বুঝেছ? এই মন্দিরের ছায়াও তুমি আর কোনোদিন মারাবে না। চলে যাও এখান থেকে, চলে যাও। চুপ করো। আর একটা কথাও নয়, এখনই বেরিয়ে যাও। যাও বলছি, যাও। তিন দিন কেটে গেল। শক্তিনাথ আর আসে না। আবার সেই পুরনো যদু আচার্য পুজো করতে বসেছেন। অপর্ণা আগের মতোই ম্লান মুখে বসে দেখছে, কিন্তু তার চোখের দৃষ্টি আজ স্থির। পুজো শেষ করে আচার্যমশাই নিজের গামছায় নৈবেদ্য বাঁধতে বাঁধতে একটা দীর্ঘশ্বাস ফেললেন। ছেলেটা শেষ পর্যন্ত
বিনা চিকিৎসায় মরেই গেল। বড়ই পরিতাপের কথা। কে কে মারা গেল আচার্য মশাই? কার কথা বলছেন? কেন, তুমি শোনোনি বুঝি? ওই যে মধু ভট্টাচার্যের ছেলে শক্তিনাথ, বেচারা কয়েকদিনের জ্বরে আজ সকালেই চোখ বুজেছে। কেউ দেখার ছিল না তো, ওভাবে ধুঁকে ধুঁকেই শেষ হয়ে গেল জীবনটা। কি বলছেন আপনি? কি বলছি মা, আর হবে নাই বা কেন? দেবতার সঙ্গে কি আর তামাশা চলে মা? আজকালকার ছোকরাদের অধর্মের ফলেই এমন অকাল মৃত্যু হচ্ছে। যাই হোক, আসি মা। আচার্য চলে যেতেই অপর্ণা মন্দিরের দরজা বন্ধ করে দিল। সে পাগলের মতো মেঝেতে মাথা খুঁড়তে লাগলো। তার আর্তনাদে মন্দিরের বাতাস আজ ভারী হয়ে উঠল। ঠাকুর, এ তুমি কি করলে ঠাকুর? কার পাপে এমন হলো? কার পাপে? কার পাপে? অনেকক্ষণ কান্নার পর শান্ত হলো অপর্ণা। ধীর পায়ে মন্দিরের পেছনে সেই বাসি ফুলের স্তূপের কাছে গিয়ে দাঁড়ালো সে। সেখান থেকে সেই ধুলো মাখা সুগন্ধির শিশি দুটো তুলে নিয়ে মাথায় ঠেকালো। সে বুঝতে পারল ওটা শুধু গন্ধ ছিল না, ওটা ছিল একটা অবোধ হৃদয়ের স্নেহের দান আর অকৃত্রিম শ্রদ্ধা। মন্দিরের ভেতরে ঢুকে দরজা বন্ধ করে ওই শিশি দুটো দেবতার কাছে নিয়ে এলো অপর্ণা। ঠাকুর, আমি জানিতে পারিনি, আজ তুমি তা গ্রহণ করো ঠাকুর। আমি নিজে হাতে কোনোদিন তোমার পুজো করিনি, আজ করছি। নাও ঠাকুর, নাও নাও, আমার নিবেদন গ্রহণ করো তুমি। তৃপ্ত হও প্রভু, তৃপ্ত হও, আর কিচ্ছু চাই না। শিশি দুটো থেকে সেই সুগন্ধি ফুলের থালা, গঙ্গা জলের পাত্র, নৈবেদ্যের থালা, চন্দনের বাটি সব কিছুর ওপর একটু একটু করে ছড়িয়ে দিতে লাগলো অপর্ণা। তার দু চোখের জল আজ আর বাঁধ মানছে না। দুই বিগ্রহের মতো সেই দুটো শিশিকে পরম মমতায় বুকে আঁকড়ে আছে অপর্ণা। এই প্রথম সে টের পেল তার চোখের জলেও আজ দেলখোসের গন্ধ একেবারে মাখামাখি হয়ে আছে। অমরনাথ আর শক্তিনাথের যে নৈবেদ্য সে নিজে গ্রহণ করতে পারেনি, সেই নৈবেদ্য দিয়েই প্রাণ ভরে আজ তার রাধা মাধবের পুজো করছে অপর্ণা। এবার বোধহয় সার্থক হচ্ছে তার মন্দির, সার্থক হচ্ছে তার পুজো। শুনলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা গল্প মন্দির। আজকের প্রশ্ন, শক্তিনাথকে সুগন্ধির শিশি কে দিয়েছিল? গত সপ্তাহের গোরা পর্ব 5-এর প্রশ্ন ছিল, কোথায় বেড়াতে যাবেন বলে ঠিক করেছিলেন পরেশবাবু? সঠিক উত্তর সিমলা পাহাড়। প্রথম 10 জন সঠিক উত্তরদাতা হলেন বৃহস্পতি সিংহ, অপর্ণা গোপ, শান্তা ঘোষ, সুতপা দাস, অতসী মণ্ডল, সৌরভ, জুঁই বর্মন, রুমা জানা, মায়া মজুমদার ও SK আমিন। 9টার গল্প, গল্পে গল্পে জমজমাট। আমাদের এই চ্যানেলটি শেয়ার ও সাবস্ক্রাইব করুন। বেল আইকন প্রেস করতে ভুলবেন না কিন্তু।